আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম দেখা গল্পের দ্বিতীয় পার্ট, আর এই গল্পে হিন্দি ভয়েস আছে, যেহেতু আমি হিন্দি এরকম পারি না তাই বাংলাতে দিয়ে দেবো। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি মেয়েটাকে বললাম, তুমি কথা বলতে পারো না? মেয়েটা মাথা না নিয়ে হ্যাঁ সম্মতি দিল। হায় হ্যাঁ, কি বলে মেয়ে, কথা বলতে পারে? তাহলে বলছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে একটা মানুষ সাদে চাইবে না চুপ করে থাকতে। মেয়েটা ব্যাগ থেকে একটা সিটি বার করলো। আমি মনে করছিলাম সিটিতে হিন্দি লেখা, কিন্তু না, সিটিটা বাংলাতে লেখা। আমি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পড়তে লাগলাম। আসসালামু আলাইকুম সৌদিয়া মহাজয়, এই মেয়েটি ইন্ডিয়ান, এখানে কিভাবে এসেছে আমি জানি না। সকালে কাজে যাওয়ার সময় দেখি পরিত্যক্ত বিদ্যুতের খুঁটির উপরে বসে আছে। বিকালে ফিরার পথে দেখি সে এখানে বসে আছে। মেয়েটার প্রতি মায়া জমালো, হাত বাড়িয়ে কথা বলতে গেলাম, কিন্তু মেয়েটা যে বাক প্রতিবন্ধী সেটা জানতাম না। সে খাতার পৃষ্ঠা হিন্দিতে কি যেন লেখে, আমি আবার এসব বুঝি না, লেখা তো দূরের কথা। তারপরে মেয়েটাকে সাথে নিয়ে যেতাম, কিন্তু মেয়েটা একটা যুবতী মেয়ে, সাথে নিয়ে গেলে সমাজ ভালো চোখে দেখবে না। তারপরে আমি থাকি মেসে, মেয়েটাকে কিছু খাইয়ে কিছু টাকা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনাকে দেখে সরল সোজা মনে হয়েছে তাই আপনাকে ফলো করতে বলি। বলুন তো আজকাল কাকে বিশ্বাস করি? আশা করি বিশ্বাসে অমর্যাদা করবেন না। দায়িত্ব না নিতে পারলে অন্য কাউকে দেখিয়ে দিয়েন। ধৈর্য ধরে সিটিটা পড়ার জন্য ধন্যবাদ। সিটিটা পড়ে আমি হতাশ হলাম, এখানে তো কিছু উল্লেখ নেই। হতাশ হয়ে বললাম, ইংরেজি পারেন? মেয়েটা মাথা নাড়িয়ে না বললো। এখন আমি কি করি? কয়েক মিনিটে আমার মাথায় কতগুলো প্রশ্ন জমা হলো। কথা বলতে পারে কিন্তু বলতে পারছে না, এটা আবার কোন ধরনের সমস্যা ঠিক বুঝতে পারছি না। সকালে দেখতে হবে এই সমস্যার মানে কি। তবে সকাল হতে হতে আমার অবস্থার পরিস্থিতি এক থাকবে না ঠিকই ভালোভাবে বুঝতে পারছি। তারপর বললাম, আসো আমার সাথে। আমার এই বাক্যটি মেয়েটার মনে হয় অ্যাকসেপ্ট করতে অনেক কষ্ট হয়েছে। চোখের চশমাটা খুলে ডান হাত দিয়ে চোখের পানি মুছলো। আমি মেয়েটার চোখের পানির দিকে লক্ষ্য করবো কি চাই। দূরের ল্যাম্পপোস্টের আদো আলোতে আমার বেতাল হবার অবস্থা। সে করছিল মোবাইলে আলোটা মেয়েটার চোখের দিকে ধরি, তাতে করে যদি সে আঁখগুলো মন ভরে দেখতে পারি। যে নারী সবচেয়ে বেশি সুন্দর তার চোখ, সে নারী খুবই মায়া। যাই হোক, পরক্ষণে আবার নিজের দৃষ্টি সরিয়ে নিলাম। 2 দিন পর আমার বিয়ে। অন্য নারীর প্রেম মুশগুল না হয়ে ভালো। বিধাতা মেয়েটাকে আমার কাছে ফাটিয়েছে, অন্য কারো কাছে ফাটালেও পারতো। যতটা সম্ভব নিজেকে হেফাজতে রাখতে হবে, কেননা একটা নারী পারে তার রূপ আর সৌন্দর্য দিয়ে নৈতিক পুরুষের মনে অনৈতিক চিন্তায় প্রবেশ করাতে। সবার দৃষ্টিভঙ্গি যেন এক সেটা বলবো না। যাই হোক, আজ 4-5 মিনিট হাঁটলে নিজের বাড়িতে চলে আসবো। মেয়েটা আমার থেকে 2-3 হাত দূরে মেনটেন করে হাঁটতেছে। এখানে একটা বিষয় আমার মস্তিষ্কে আনাগোনা করতেছে, সেটা হচ্ছে বিশ্বাস, যেটা পৃথিবীতে এখনো আছে। মেয়েটা কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমাকে বিশ্বাস করেছে। আমার দেশে কয়টা ছেলেকে আপনি বিশ্বাস করতে পারবেন? হ্যাঁ, 99% বিশ্বাস করতে পারবেন। আর 1%-এর জন্য দেশের দর্শন হচ্ছে। আমি চাইলে সুযোগ নিতে পারতাম। আমাকে ভাবতে হবে মেয়েটা অসহায়, সে আমাকে অন্ধের মতন বিশ্বাস করছে। এখন যদি আমি সেই বিশ্বাসের সুযোগ নিই, তাহলে আমার মধ্যে আর পশুর মধ্যে তফাৎ কোথায়? নিজেদের মধ্যে দায়িত্ববোধ থাকলে আর দেশে এত দর্শন হতো না। তবে চিন্তার বিষয়, আমি সেই দায়িত্বটা নিজের মধ্যে কতক্ষণ ধরে রাখতে পারবো? যে চোখ দেখে ধাক্কাটা খেয়েছি, অন্যকে বলে কি লাভ? তারপর আমি আর মেয়েটা বাড়িতে চলে আসলাম। সারা বাড়িতে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়েছে। তারপর আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল, ঘুম ঘুম চোখে বললো, কেমন আছিস? আমি বললাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আম্মু বললো, আমিও ভালো আছি, আয় ভিতরে আয়। আমি বললাম, আম্মু। আম্মু বললো, কি? আমি বললাম, আম্মু আমার সাথে আরেকজন আছে। আম্মু বললো, তোর বন্ধু বান্ধব এসেছে? আমি একটু সরে দাঁড়ালাম। আম্মু তো মেয়েটাকে দেখে বুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আবার ঘরে গিয়েছে, মনে হচ্ছে আব্বুকে ডাকতে গিয়েছে। হ্যাঁ, ঠিক তাই হয়েছে। একটু পর আব্বু আর আম্মু আসলো। যদিও অপরাধী না, তবুও ভয়টা বেড়ে যাচ্ছে। আব্বু বললো, তুই বিয়ে করেছিস? আমি বললাম, আরে আর আব্বু। আব্বু বললো, থাক, আর কিছু বলতে হবে না, তুই তো আর ছোট নিজেন, তোর গায়ে হাত তুলবো। তারপর বললাম, কি বলছো এসব? আব্বু বললো, মেয়েটাকে নিয়ে ভিতরে আসো। যাক, পরিস্থিতি যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম ততটা হয়নি। আমি ড্রেস চেঞ্জ করে গোসল করার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। বুঝতে পারলাম আমার 2 বোন আমার উপরে রেগে আছে। আব্বু আম্মুর হাত থেকে বাঁচা গেলেও ওদের হাত থেকে বাঁচা যাবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমার 2 বোন জমজ, 2 জনের নাম হিয়া তিয়া। আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই কোনটাকে। আমার পক্ষ থেকে করা নিষেধ, 2 জনে একই ডিজাইনে ফরক পড়তে পারবে না। আমার কথা একানা মূল্যায়নে 2 বোনের কাছে। খাবার টেবিলে এসে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। এ মেয়ে এতক্ষণ আমার সাথে এসেছিল। ও মাই গড, দেখে মনে হচ্ছে একদম পরি। এছাড়া আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে না। একটা মেয়ে যেন এত রূপবতী হতে পারে, এই মেয়েটাকে না দেখলে বুঝতে হবে না। এই মেয়ে নিজের দেশ ছেড়ে আমার দেশে এসে পদভ্রষ্ট হয়। এর বাবা মাকে এ আমাদের দেশে কিভাবে আসলো জানার বেশ কৌতূহল মনের মধ্যে তৈরি হলো। মেয়েটা আপাতত বোবা, কিভাবে জানবো? আম্মুকে দেখলাম খুবই হাসি খুশি, মুখটা উজ্জ্বল। একটু আগে তো আশ্বিন মাসে পশ্চিম আকাশে মেঘের মতো মুখটা কালো করেছিল। তার মানে আম্মু ছেলের বউ হিসাবে পছন্দ করেছে। আচ্ছা, এখন আমি কি করব ঠিক বুঝে পাচ্ছি না। এখন যদি বলি এই মেয়ে আমার স্ত্রী না, তাহলে অনেকগুলো প্রবলেম দেখা দিবে। প্রথমত 2 দিন পর নিজের খালাতো বোনকে বিয়ে করতে হবে, আর খালাতো বোনকে বিয়ে করলে একে এর গন্তব্যে পৌঁছে দিতে পারবো না। দ্বিতীয়ত, আব্বু আর সমাজ কোনোভাবে সায় দিবে না। মেয়েটিকে আমার সাথে স্ত্রী হিসেবে পরিচয় দিলে যেখানে সেখানে নিয়ে যেতে পারবো। আর মেয়েটি বিন্দু
ভিনদেশি, সে বাংলা বুঝে না। পরে না হয় তাকে বুঝিয়ে বলবো। আর মেয়েটা মুখ ফুটে বলতেও পারবে না সে আমার বোন না, যেহেতু বিধাতা মেয়েটার দায়িত্ব নিতে আমাকে দিয়েছে। আমি দায়িত্বের অবক্ষয় করতে পারবো না। যত বিপদ হোক মেয়েটার সাথে থেকে মেয়েটাকে মেয়েটার দেশে পৌঁছে দিতে হবে আমাকে। আম্মু আমার কাছে আসি আস্তে আস্তে বলতে লাগলো, হিমেল মেয়েটা কি বোবা? আমি বললাম আম্মু জোরে জোরে বলো, কোনো সমস্যা নেই, মেয়েটা বাংলা বুঝে না। আম্মু বললো মানি? আমি বললাম বিনদেশি। আম্মু বললো বলিস কি? আমি বললাম হুম। আম্মু বললো কিভাবে কি হলো? আমি বললাম তোমার বুঝে কাজ নেই, আব্বুকে দিয়ে বুঝাও। আম্মু বললো তুই আগে বলবি না তুই বিয়ে করে ফেলেছিস, এখন কত বড় সমস্যা হবে তুই জানতে পারিস? আমি বললাম পৃথিবীতে সমস্যা বলতে কিছুই নেই, শুধু আমাদের মনের ভয় আর সঠিক ভাবনা চিন্তার অভাব। আম্মু বললো বড় বড় লেকচার না দিয়ে মেয়েটাকে বল তার ভাত লাগবে কিনা। আমি বললাম এটা বলার কি আছে, দেখছো না মেয়েটার খিদে লেগেছে, আরো ভাত দাও। আমি ভাত খেয়ে এসে দেখি আমার রুমে আমার দুই বোন দাঁড়িয়ে আছে। আমি বললাম কেমন আছিস তোরা? তারা দুজন চুপচাপ। আমি বললাম কি হয়েছে? ইয়া বললো তিয়া ওনাকে আমাদের পেমেন্ট দিয়ে চলে যেতে বল। আমি বললাম ওমা কিসের পেমেন্ট? তারা বললো রুমটা গুছিয়ে দেওয়ার টাকা। আমি বললাম ওয়েট করো, মনে হয় 10 টাকা বাংতি আছে। ইয়া বললো তিয়া ওনাকে বলে দাও 1000 টাকা দিতে হবে। আমি বললাম এটা তো রীতিমতো ডাকাতি। ইয়া বললো যেটা মনে করো সেটা, না হলে বউ নিয়ে রুমে যেতে দিব না। যাক বাবা, বিয়ে না করে জরিমানা, কিছু করার নেই, দিতে হবে। তারপরে ওদেরকে টাকা দিয়ে রুমে চলে গেলাম। আমি হাই তুলতে তুলতে বিছানা গায়ে লিয়ে দিলাম। আমার হঠাৎ করে মনে হলো আমি আজ একা না, আমার সাথে এক অতিথি আছে। আমার ভাবনা চিন্তার মাঝখানে মেয়েটা রুমে আসলো। মেয়েটার চোখগুলো রাগের লাল হয়ে গেছে। আমার বুঝতে দেরি হলো না কেন। আমি বললাম এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। আমি বললাম তুমি আমার বাপকে চিনো? আমি যদি বলতাম তোমাকে আমি চিনি না, আমাকে ঘর থেকে বের করে দিত। মেয়েটা আমার কথা একটু নরম হলো, বুঝতে পারলো আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে বউ বানিয়েছি। আমি বিছানা থেকে একটা বালিশ নিয়ে পড়লো শুয়ে পড়লাম। ঘুমানোর আগে মেয়েটাকে বললাম তোমার নাম কি? আবার মনে মনে ভাবলাম ও তো কথাই বলতে পারে না। আমি বললাম তোমার নাম দিলাম আমি পরি। আমি যখন পরি বলে ডাক দিব মনে করবা তোমাকে ডাকছি। মেয়েটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি চোখটা বন্ধ করে ভাবতে লাগলাম মেয়েটা এখনো আমাকে বিশ্বাস করছে। কে মেয়ে, কোথা থেকে আসলো, আর ওর বাবা মা কোথায়? তারপরে ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে বালিশটাকে জড়িয়ে ধরে রাখলাম আর বালিশের ভিতরে নাক ঘষি। তারপর কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। দেখি বিছানায় পরি আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর আমি লজ্জায় পড়ে গেলাম। লজ্জায় আমি একদম শেষ। না জানি ঘুমের ভিতরে কি অঙ্গভঙ্গি করেছিলাম। আর এই গল্পটা আপনাদের মাঝে কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই, আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে।